আমেরিকার সাথে রাশিয়ার যে চুক্তি হওয়া বা চুক্তি হবে এরকম একটা অবস্থা। চুক্তিটা রাশিয়ার প্রেসিডেন্ট ঝুলিয়ে রেখে সে ইউক্রেনে ব্যাপক পরিমাণে সামনে আগাচ্ছে। আমেরিকা যেদিন থেকে রাশিয়ার সাথে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে, আলোচনা চালিয়ে যাচ্ছে, সেই দিন থেকে আজ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মধ্যে আরো 9টা এলাকা দখল করে নিয়েছে। 9টা এলাকা বলতে এখানে 9টা গ্রাম বা 9টা শহর বললে হবে না, 9টা মানুষের বসবাসের এলাকা, গ্রামের চেয়েও ছোট গ্রাম আর কি যদি বলি, এরকম 9টা জায়গা দখল করে নিয়েছে এবং এটা দখল কন্টিনিউ করতেছে। রাশিয়া বলতেছে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন ধরনের তার যে জ্বালানির যে সমস্ত সেক্টর আছে, তার পেট্রোলের যে সমস্ত খনি আছে, যে সমস্ত রিফাইনারি আছে, সেগুলোর উপরে ইউক্রেন আক্রমণ করতেছে। এটা হচ্ছে রাশিয়ার কথা। আর ইউক্রেনের কথা হচ্ছে রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের সাধারণ মানুষ হত্যা করছে। এমনকি ইউক্রেন বলছে তার সুমি অঞ্চলে রাশিয়া গত কয়েকদিন আগে আক্রমণ করে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ হত্যা করেছে, সেটার রেকর্ড তার কাছে আছে। পুরো ইউরোপ এটা নিয়ে কথা বলছে, কিন্তু আমেরিকা এটা নিয়ে কোনো কথা বলছে না। সেই আক্রমণের পরে G7 ভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে আমেরিকা আছে, ইউরোপের সবগুলো দেশ আছে, মানে ইউরোপের বড় দেশগুলো আছে এবং জাপান আছে। G7 সেই আক্রমণের পরে একটা নিন্দা প্রকাশ করেছে, একটা নিন্দা প্রস্তাব প্রকাশ করেছে যে আমরা এই আক্রমণের নিন্দা করি, এই আক্রমণের কারণে রাশিয়াকে নিন্দা করছি। আমেরিকা বলছে G7 যে বিবৃতি প্রকাশ করেছে সেটাতে আমি স্বাক্ষর করিনি এবং সেটাকে আমি স্বীকারও করিনি। এটা হচ্ছে আমেরিকার কথা। সে G7 ভুক্ত রাষ্ট্র হওয়ার পরেও বলছে যে আমি এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষর করছি না এবং এটাকে আমি মেনেও নিচ্ছি না। কেন? সে এখানে যুক্তি দিচ্ছে আমেরিকা, যে এখানে আমার যুক্তি হচ্ছে, দেখো রাশিয়ার সাথে আমরা একটা যুদ্ধবিরতি আলোচনা চলতেছি, এখন এই মুহূর্তে যদি এরকম একটা নিন্দা প্রস্তাবে আমি স্বাক্ষর করি, রাশিয়া রেগে যেতে পারে, সুতরাং রাশিয়ার সাথে এটা করা যাবে না। এটা হচ্ছে আমেরিকার কথা। কিন্তু আসলে যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকা যদিও বলছে যে রাশিয়া ইউক্রেনে যে আক্রমণগুলো করছে সেটা হচ্ছে অমানবিক এমক সমক, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে এখন আমেরিকা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এবং যাওয়ার কোনো ইচ্ছাও আমেরিকার নেই। সেই সুযোগে রাশিয়া বলছে আমেরিকা যে সমস্ত প্রস্তাব নিয়ে আসছে সেগুলোতে খুব দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমেরিকা বলছে রাশিয়ার সাথে আমরা যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যেতে চাই, এটা করেছি, ওটা করেছি, এত দূরে এগিয়েছি, অত দূরে এগিয়েছি। রাশিয়ার গ্যাস যেন ইউরোপ নেয় সেটার জন্য দরকার হলে আমরা দরজা মুক্ত করে দিব। রাশিয়ার গ্যাস যেন নির্বিঘ্নে ইউক্রেনের মধ্যে দিয়ে ইউরোপে যেতে পারে, সেটার জন্য ইউক্রেনের মধ্যে যে গ্যাস পাইপলাইন আছে সেটার নিরাপত্তা আমরা দেব। এমনকি রাশিয়া যেই সমস্ত জায়গাগুলো চাচ্ছে ইউক্রেনের যেমন ক্রিমিয়া, তারপর হচ্ছে জাপোরিজা, এরপরে হচ্ছে দোনেস্ক, লুহানস্ক, খেরসন, সবগুলোকে আমরা স্বীকৃতিও দিয়ে দেব। কিন্তু রাশিয়া বলছে আরে না, আমেরিকা কি এই সমস্ত দুনাইপনাই জিনিস নিয়ে আসছে, আরো বড় বড় প্রস্তাব নিয়ে আসো, আরো ভালো প্রস্তাব নিয়ে আসো, এতে হবে না। এমনকি আমেরিকা এটাও বলছে যে রাশিয়া যে প্রস্তাবগুলো এর বাইরে দিয়েছে, যে ন্যাটো নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে, যে না ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে আর সামনে আগাবে না, তারপরে হচ্ছে ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না, ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হবে না, ইউক্রেনের সেনাবাহিনীকে হচ্ছে অস্ত্রহীন করা হবে, ইউক্রেনের সেনাবাহিনীকে অন্য কেউ সাপোর্ট দিতে পারবে না, ইউক্রেনের জোট নিরপেক্ষ একটা অবস্থানে থাকতে হবে, বাফার জোন হিসেবে থাকতে হবে। এটা নিয়েও আমরা অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। এটা হচ্ছে আমেরিকার কথা। রাশিয়ার কথা হচ্ছে না, তেমন কোনো অগ্রগতি হয় না, এই আমেরিকা যেইভাবে আগাচ্ছে এতে আসলে আমরা কোনো যুদ্ধবিরতিতে পৌঁছতে পারবো না। অর্থাৎ আমেরিকা যত নমনীয় হচ্ছে, রাশিয়া তত কঠিন হচ্ছে। আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কঠিন হতে পারছে না, এটা হচ্ছে আমেরিকার বর্তমান সরকারের পরিস্থিতি। আর এই আমেরিকা যে রাশিয়ার বিরুদ্ধে কঠিন হতে পারছে না, এটার খেসারত দিচ্ছে ইউরোপ। ইউরোপ তার অর্থনৈতিক দিক থেকে খেসারত দিচ্ছে, ইউরোপে আমেরিকায় যেতে পারছে না। এমনকি ইউরোপের যে সমস্ত কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিপ্লোম্যাটরা আমেরিকায় বিভিন্ন মিটিং এ যাওয়ার জন্য যাচ্ছে, তাদেরকেও ইউরোপ বলছে যে তোমরা স্মার্টফোন ব্যবহার করিও না, তোমরা সাথে দরকার হলে কম্পিউটার নিও না। কেন? কারণ হচ্ছে তুমি স্মার্টফোন ব্যবহার কইরা আমেরিকার সরকারের বিরুদ্ধে, আমেরিকার নির্বাচনের সময় ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন ধরনের টুইট করেছো, এটা করেছো, সেটা করেছো। সুতরাং সেই সমস্ত জিনিস যদি
আমেরিকার কাস্টমসের লোকজন তুমি বিমানবন্দর থেকে নামার পরে তোমাকে বিমানবন্দরে ঢুকে রেখেই যদি তারা সার্চ করা শুরু করে এবং সেগুলো যদি পেয়ে যায়, তাহলে তুমি আমেরিকার মধ্যে নাও ঢুকতে পারো, তোমাকে ফেরত পাঠাতে পারে, এমনকি অ্যারেস্টও করতে পারে। কারণ এখন আমেরিকায় আইন কানুন বলতে কোনো কিছু নাই। ট্রাম্প যেটা বলছে সেটাই আইন। ট্রাম্পের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি আমেরিকার নাগরিককে কি দেশ থেকে বের করে দিবা? ট্রাম্প বলছে আমেরিকার নাগরিক হিসেবে তাতে কি হয়েছে? সে যদি আমার কথা না শোনে আমি তাকে দেশ থেকে বের করে দিব। মানে আপনি বাইরের দেশ থেকে গিয়ে আমেরিকার পাসপোর্ট নিলেন এবং সেই রাষ্ট্র বলল যে আমি যে কোনো সময় তোমাকে ডিপোর্ট করতে পারি। তাহলে সেই পাসপোর্টের আপনার ভ্যালুটা কি রইল? আমরা এত বছর পর্যন্ত যে জিনিস জেনে এসেছি যে আমেরিকার নাগরিক মানেই হচ্ছে যে সে যদি একেবারে মহাসাগরের মাঝখানেও কোনো একটা জায়গায় সমস্যায় পড়ে তাহলে আমেরিকা তার সেই নাগরিককে উদ্ধার করার জন্য সবকিছু করে। যেটা আমেরিকার সাথে ছোট ছোট দেশগুলোর পার্থক্য। যেমন আমাদের সমস্ত দেশের নাগরিক সে ভূমধ্যসাগরে ডুবে গেছে, মারা গেছে, কোথায় গেছে, কি হয়েছে, না তার নিজের খবর আছে, না তার পরিবারের খবর আছে, না সরকার এটা নিয়ে ব্যথা আছে সরকার। কিন্তু আমেরিকার ক্ষেত্রে আমরা উল্টাটা দেখেছিলাম। এখন সেই আমেরিকা বলছে আমার এত মাথা ব্যথা নাই।